1947 সাল ভারতবর্ষের স্বাধীনতা এলো দেশভাগের মধ্যে দিয়ে। শুরু হলো এক নতুন লড়াই। এছাড়াও অন্য লড়াই বা সংগ্রামও শুরু হয়ে গেছিল বহু আগেই। এই দুই লড়াই বা সংগ্রামের অন্যতম সাক্ষী কলকাতার যাদবপুর। যাদবপুর বলতেই প্রথমে কি মনে আসে? হ্যাঁ, ঠিক ধরেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানেন কি যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম থেকে বিশ্ববিদ্যালয় ছিল না। কি ছিল তবে? যাদবপুরের ইতিহাস কিন্তু শুধু এখানকার বিশ্ববিদ্যালয়কে ঘিরে নয়, এই জায়গার ইতিহাস আরও অনেক বেশি প্রাচীন। সবথেকে বড় প্রশ্ন, জায়গাটার নাম যাদবপুর হলো কেন? সব কথা জানব, আর সেই কথা জানতে হলে যে পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে, নয়তো মিস করে যাবেন অনেক চমকপ্রদ তথ্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আরেকটা কথা, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। চলুন বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। বাঙালিদের দ্বারা নাকি ব্যবসা হয় না, এইসব ইত্যাদি আরও অনেক অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু মধ্যযুগের মঙ্গল কাব্যে এবং ইতিহাসের নথি থেকে প্রমাণ পাওয়া যায়, বাঙালি বণিকেরা নদীপথে, সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছেন বাণিজ্য করতে। আধুনিক যুগেও সেই উদ্যোগের সাক্ষী হয়ে আছে যাদবপুর। আনফর্চুনেটলি বর্তমান প্রজন্ম হয়তো জানেই না সে কথা। শুধু বর্তমান প্রজন্ম কেন, তার আগের অনেকের কাছেই ফিকে হয়ে গেছে সে কথা। ইংরেজদের অত্যাচার থেকে মুক্ত হওয়ার ব্রত নিয়ে সারা দেশে তখন ছড়িয়ে পড়েছে স্বদেশী আন্দোলনের আগুন। 1930 থেকে 1934 সাল। আগেই ব্রিটিশদের তৈরি জিনিস বয়কট করার ডাক দিয়েছিলেন গান্ধীজি। সেই সময় চিঠিপত্র লেখা ও অন্যান্য দরকারি কাজ সারার জন্য ব্যবহার করতে হতো বিদেশি কালির ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন। এর থেকে পরিত্রাণ পেতে চাইছিলেন গান্ধীজি, কারণ বিদেশি জিনিস বর্জন করার ডাক দিয়ে লেখালেখি করার জন্য বিদেশি কালির ব্যবহার করা খুবই বিড়ম্বনার। তিনি চাইছিলেন দেশে লেখার কালি তৈরি হোক। সেই সময়েই বর্তমান বাংলাদেশের রাজশাহীর স্বাধীনতা সংগ্রামী অম্বিকাচরণ মৈত্র এবং সত্যবতী মৈত্রের দুই ছেলে ননীগোপাল এবং শঙ্করাচার্য মৈত্র গান্ধীজির সঙ্গে যোগ দেন স্বদেশী আন্দোলনে। গান্ধীজি স্বদেশী শিল্প গড়ার ডাকে সাড়া দিয়ে তার অনুপ্রেরণাতেই স্বদেশী জিনিস তৈরির ব্যবসায় যুক্ত হন তারা, এবং 1934 সালে রাজশাহীতে সূচনা হয় সুলেখা ওয়ার্কসের। কুইঙ্কের মতো ব্রিটিশ কালির বিরুদ্ধে সুলেখা কালি হয়ে ওঠে স্বদেশী আন্দোলনের প্রতীক। আচার্য প্রফুল্লচন্দ্র তাঁর সহকারী তথা বেঙ্গল কেমিক্যালসের চিফ কেমিস্ট তথা মুক্তিযোদ্ধা সতীশচন্দ্র সামন্তকে এ ব্যাপারে উদ্যোগ নিতে বলেন। তিনি ল্যাবে তৈরি তার কৃষ্ণধারা কলমের কালি তৈরির ফর্মুলা তুলে দেন ননীগোপালের হাতে। শোনা যায় সুলেখা নামকরণের পিছনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ছিল। ননীগোপাল মৈত্র কলেজের অধ্যাপনা ছেড়ে কলকাতায় এসে পাকাপাকিভাবে পেনের ব্যবসায় লেগে পড়েন। 1938 সালে বউবাজার এলাকায় একটা বড় কারখানা খোলা হয়। তারপর কলকাতার বাজারের গুরুত্ব বুঝে 1939 সালে কসবা ও 1946 সালে যাদবপুরে এই কোম্পানি স্থানান্তরিত হয়। এখনও যাদবপুরের সুলেখা মোড় এই কালির নামেই পরিচিত। সারা দেশে কয়েক দশক আগে পর্যন্ত এই কালির চাহিদা ছিল তুঙ্গে। যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড পেরোলেই বাস কন্ডাক্টর হাঁক দিতে থাকে, বেঙ্গল ল্যাম্প, বেঙ্গল ল্যাম্প। কিন্তু বর্তমানে কোথায় বেঙ্গল ল্যাম্প? নামটা থেকে গেছে। 1916 সালে চৌরঙ্গিতে রাস্তার দুধারে জুড়ে প্রথম ইলেকট্রিক লাইটের ব্যবহার শুরু হলেও বাড়িতে বাড়িতে এর ব্যবহার শুরু হয় অনেক পরে। 1930 থেকে 41 সালে ফিলিপস ইলেকট্রিক কোম্পানি 32 নম্বর চৌরঙ্গি রোডে 75 জন অফিসের কর্মচারী সহ অফিস প্রতিষ্ঠা করে। আর ঠিক একই সময় কলকাতার কসবা অঞ্চলে জন্ম নেয় বেঙ্গল ল্যাম্প। ঢাকার নরসিংদার জমিদার পরিবারের 3 ভাই সুরেন রায়, হেমেন রায় এবং কিরণ রায় জার্মানি থেকে আমদানি করেন বিদ্যুৎ বাতি তৈরির যন্ত্রপাতি।
বড় ও সেজ ভাই সুরেন রায় এবং কিরণ রায় ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মেজ ভাই হেমেন রায় ছিলেন দক্ষ প্রশাসক। তৈরি হল বেঙ্গল ল্যাম্প। বিদেশি ফিলিপস ইলেকট্রিক কোম্পানিকে পিছনে ফেলে বাংলার ঘর আলো করে বসল বাঙালি ছেলের তৈরি আলো। বিদেশের তৈরি আলোর থেকে অচিরেই স্বাধীনতা আন্দোলনের শরিক হয়ে গ্রহণযোগ্য হয়ে উঠল দেশীয় কোম্পানির বাল্ব। স্বাধীনতার পর কসবার কারখানা ছেড়ে যাদবপুরে তৈরি হলো নতুন বড় কারখানা। যদিও আজ সে সব ইতিহাস, কিন্তু সব ঐতিহাসিক কর্মকাণ্ড হারিয়ে যায় না। ঊনবিংশ শতাব্দীতে ভারতে নবজাগরণের জোয়ার বয়ে যাচ্ছিল। এর অবশ্যম্ভাবী পরিণতি ছিল বিজ্ঞানের বিকাশ ও প্রসার। কলকাতার বিদগ্ধ চিকিৎসক এবং জনহিতৈষী ডক্টর মহেন্দ্রলাল সরকার, যিনি ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের চিকিৎসক, ডক্টর সরকার বুঝতে পেরেছিলেন যে বিজ্ঞানের প্রসার ছাড়া ভারতের উন্নতি সম্ভব নয়। তাই এই লক্ষ্যকে সামনে রেখেই 1876 সালের 29শে জুলাই কলকাতার 210 নম্বর বউবাজার স্ট্রিটে গড়ে তোলা হয় এই প্রতিষ্ঠানটি। মহেন্দ্রলালের পাশাপাশি সক্রিয় অবদান রেখেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের রেক্টর এবং বিজ্ঞানের অধ্যাপক ফাদার ইউজিন লাফো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার মাত্র 20 বছর পর এ ধরনের উদ্যোগ সমগ্র ভারতে বিরল এবং অনন্য ছিল। এখান থেকেই বিজ্ঞানী সিভি রামান পদার্থবিদ্যার ওপর গবেষণা করে নোবেল পুরস্কার পান। পরবর্তীকালে বউবাজার থেকে মূল গবেষণাগার নিয়ে আসা হয় যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি দীর্ঘ এবং বিশিষ্ট ঐতিহ্য রয়েছে, যা বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের গৌরবময় ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। 1905 সালে যখন বঙ্গভঙ্গ কার্যকর হয়, তখন বঙ্গ সরকারের তৎকালীন মুখ্য সচিব R.W. কার্লাইল দার্জিলিং থেকে জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরকে একটি গোপন সার্কুলারে নির্দেশ দেন যে ছাত্ররা যেন রাজনৈতিক সভায় যোগ না দেয়, বিশেষ করে যারা বয়কটের পক্ষে ছিলেন। ব্রিটিশ পণ্য এবং স্বদেশী নাগরিক সমাজ আন্দোলন। প্রতিটি জেলায় স্কুল ও কলেজে ছাত্রদের বিরুদ্ধে নজরদারি অভিযান শুরু হয়, যার ফলে অনেক ছাত্রকে জরিমানা করা হয়, স্কুল থেকে বহিষ্কার করা হয়, এমনকি শিক্ষকদেরও বহিষ্কার করা হয়। 1905 সালের 9 নভেম্বর রাজা সুবোধচন্দ্র মল্লিক একটি সভায় ঘোষণা করেন যে তিনি বাংলায় একটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 1 লক্ষ টাকা দান করবেন। বিপিনচন্দ্র পাল ঘোষণা করেন যে সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের বন্ধু ময়মনসিংহ গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী এই কাজে 5 লক্ষ টাকা দান করবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় সৃষ্টির ইতিহাসের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যারিস্টার রাসবিহারী ঘোষ, সিস্টার নিবেদিতা, রাজা সুবোধচন্দ্র মল্লিক, তারকনাথ পালিত, ভূপেন্দ্রনাথ বসু, নগেন্দ্রনাথ ঘোষ, নীলরতন সরকার প্রমুখ অভিজাত চিন্তাবিদরা জড়িত ছিলেন। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ ছাত্ররা দেশের জনগণের জন্য বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1906 সালের মার্চ মাসে 92 সদস্যের একটি দল নিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল গঠিত হয়। উদ্দেশ্য ছিল স্বদেশী আন্দোলনের সাথে জড়িত সরকারি স্কুল ও কলেজ থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিকল্প শিক্ষা প্রদান করা। পরবর্তীতে অনেক ঘটনাক্রমে তৈরি হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 1921 সালে যখন স্যার রাসবিহারী ঘোষ মারা যান, তিনি তার 10 লক্ষ টাকার সম্পত্তি এবং আলিপুরে তার বাড়ি 2.5 লক্ষ টাকায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটকে উইল করেন। সেই অর্থ দিয়ে এনসিই যাদবপুরে 33 একর প্রায় 100 বিঘা জমি কিনেছিল। 1929 সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রাখা হয়। যাই হোক, এখানকার ছাত্ররা যারা কলেজ থেকে স্নাতক হয়েছে তাদের সরকারি চাকরিতে কোনো প্রবেশাধিকার ছিল না। এমনকি তারা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্নাতক ডিগ্রি অর্জন করলেও, যা 1938 সাল পর্যন্ত অব্যাহত ছিল। অবশেষে 1939 সালে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তৎকালীন ব্রিটিশ সরকারের স্বীকৃতি লাভ করে। স্বাধীনতার পর 24শে ডিসেম্বর 1955-এ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এতক্ষণ তো শুনলেন যাদবপুরের অন্য ইতিহাস।
এবার জানা যাক যাদবপুর নাম কেন হলো। জনশ্রুতি এবং অনেকের মতে সোনারপুরের জমিদার শ্রী যাদব নারায়ণ সরকারের নামানুসারে এই অঞ্চলের নামকরণ, কিন্তু এই তথ্যের জোরালো কোনো ভিত্তি বা প্রমাণ খুঁজে পাওয়া যায় না। ইতিহাসবিদ গবেষক শ্রী অসিত দাসের গবেষণা থেকে জানা যায়, অভিধানে যাদব শব্দটির অর্থ জলজন্তু। যাদবপতি মানে সমুদ্র বা বরুণ। প্রাচীন বাংলা তথা কলকাতার স্থান নামে অনেক সংস্কৃত বা তৎসম শব্দ বিশেষ জায়গা অধিকার করে আছে। শ্যাম মানে যে সামুদ্রিক লবণ, বসির মানেও যে সমুদ্রজাত লবণ, আভির মানে গোয়ালা, দ্রুম মানে বৃক্ষ, বারবট মানে নৌকো। তা শ্যামবাজার, বসিরহাট, আহিনীটোলা ইত্যাদি নামগুলোর বিশ্লেষণ করেই পাওয়া গিয়েছে। তেমনি যাদবপুরের নেপথ্যে যে যাদবপুর যে নেই তা কে বলতে পারে? বস্তুত 100-150 বছর আগেও দক্ষিণ কলকাতার ওই অঞ্চলগুলিতে জলাভূমি ও ঘাস আগাছার প্রাধান্য ছিল। নল ঘাস, খড়ি ঘাস সর্বনে ভর্তি ছিল। জলাজমিতে অবাধে রাজত্ব করত কুমির কামট। তাই জলজন্তু অধ্যুষিত অঞ্চল বলে পরিচিত ছিল ওই বিশেষ এলাকাগুলি। দক্ষিণ কলকাতার প্রাচীন অঞ্চল বরিশা, বেহালা, সরসোনার নাম ব্যুৎপত্তিতে তো মাছ, পড়শি, দিঘি, সরোবর প্রভৃতির সন্ধান পাওয়া গিয়েছে। প্রসঙ্গত বাংলাদেশের ফরিদপুর জেলায় রয়েছে একটি যাদবপুর। এটিও খালবিল নদ নদীতে পূর্ণ। দু জায়গাতেই যাদবপুর অপভ্রংশের ফলে যাদবপুর হয়ে গেছে। কিন্তু ইতিহাসবিদদের আরেকটি ভিন্ন মত পাওয়া যায়। সেটি হল যাদবদের পুর বা বাসস্থান থেকে যাদবপুর। কিন্তু যাদব কারা? মহাভারত যুগের যাদবরা আর্যাবর্তের ক্ষত্রিয় যদুবংশীয় হিসেবে পরিচিত ছিল। তারা পেশায় গোপালক ছিলেন, কিন্তু একই সাথে তারা ক্ষত্রিয়দের মর্যাদায়ও অধিষ্ঠিত ছিলেন। যাদবরা শুধু গোপালনই করতেন না, এরা বিভিন্ন গবাদি পশুপালন এবং পশু দ্বারা পরিবহনের পেশার সাথেও যুক্ত ছিলেন। অনেক কিছুই অবহেলায় বা কালের নিয়মে হারিয়ে যায় আমাদের বিস্মৃতির অতলে। তবু ইতিহাস কথা বলে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।